এই ভিডিওটা আমার খুব প্রিয় একটা ভিডিও হতে চলেছে। ইন ফিউচার যখনই আমি আমার ভিডিওসগুলো দেখব তার ভিতরে দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে আমি একটা টি শার্ট পছন্দ করে অর্ডার দিছিলাম এবং এটা বাসায় আসার পরে আমি যখন এটা গায়ে দিছি তখন এটা আমাকে অনেক মানাইছে। আমার নিজের মনে হয়, এটা অন্যের নাও পছন্দ হতে পারে, বাট আমার কেন জানি আমার ড্রেসের সাথে অনেক মানাইছে বলে মনে হয় এবং সেই টি শার্টটা পরে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর দুই নম্বর কারণ হচ্ছে এই ভিডিওটার টপিক হচ্ছে ওভার থিঙ্কিং কিভাবে আমি দূর করছি, সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা। আমি আমার লাইফে ওভার থিঙ্কিং নিয়ে অনেক বেশি পরিমাণ স্ট্রাগল করছি। সো সেই জায়গা থেকে তোমাদের সাথে যেহেতু ওভার থিঙ্কিং কীভাবে আমি রিডিউস করছি, ওভার থিঙ্কিং কীভাবে আমি একদমই করা থেকে নিজেকে বিরত রাখি, এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো এই ভিডিওর টপিকটা আমার জন্য অনেক বেশি কাছের, অনেক বেশি প্রিয় হতে চলেছে। প্রথমে আসি, ওভার থিঙ্কিংয়ের লুপটা আমার জন্য কিভাবে কাজ করতো, কিভাবে ওয়ার্ক করতো। আই গেস তোমরা জিনিসটার সাথে রিলেট করতে পারবা। বিভিন্ন উদাহরণ আছে, আমি আমার লাইফে অনেক বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছি, যার ভিতরে ফ্যামিলি প্রবলেম একটা, যে পরিবারে অনেক বেশি সমস্যা হচ্ছে, ওই সমস্যাগুলো নিয়ে আস্তে আস্তে ওভার থিঙ্কিং করা। প্রিয় মানুষ যারা আছে তাদের কোন একটা আনইউজুয়াল বিহেভিয়ার, সেটার কারণে ওভার থিঙ্কিং করা। আরেকটা হচ্ছে নিজের স্বপ্নগুলা পূরণ নিয়ে ওভার থিঙ্কিং করা। ধরো আমার যেমন হচ্ছে স্বপ্ন ছিল যে আমি বুয়েটে পড়বো, বুয়েটে চান্স পেতে হবে, অ্যান্ড তারপরে বুয়েটের পরে যে ইঞ্জিনিয়ারিং পড়তে যে আমি আমার বড় একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করব। তো আমি খালি চিন্তা করতাম যে বুয়েটে তো চান্স পাওয়া লাগবে। যখনই এই কথাটা আমার মাথায় আসতো তখনই আমি একটা লুপের ভিতর ঢুকে যেতাম। আচ্ছা, বুয়েটে চান্স পেলে জীবন কেমন হবে? আচ্ছা, বুয়েটে চান্স পেলে এগুলো হয়, বুয়েটের ভাইয়ার এগুলো পায়। আচ্ছা, চান্স পাওয়ার পরে এগুলো যদি পাই তাহলে আমি তো ঢাকাতে যেভাবে এভাবে সেট হয়ে যাব, এগুলো আমার জীবনে আসবে। আচ্ছা, কিন্তু বুয়েটে তো অনেক কম্পিটিশন, যদি চান্স না পাই তাহলে তো এগুলো পাবো না। আচ্ছা, এগুলো যদি না পাই তাহলে তো আমার জীবন এরকমই থেকে যাবে। আচ্ছা, যদি চান্স না পাই তাহলে আমার টিচাররা আমাকে নিয়ে কী চিন্তা করবে? আচ্ছা, যদি চান্স না পাই আমার আব্বু আম্মু আমাকে নিয়ে কী ভাববে? আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে কী ভাববে? আমি এত লেখাপড়া করে কি করলাম? এই যে একটা লুপ, জাস্ট একটা পয়েন্ট, একটা ট্রিগার পয়েন্টটা কি? জাস্ট একটা ওয়ার্ড, বুয়েট। তোমার ইমোশনের সাথে ওই ওয়ার্ডটা জড়িয়ে আছে। জাস্ট ওই একটা ওয়ার্ড তোমাকে ট্রিগার করতে করতে একটা লুপের ভিতর ফাঁসিয়ে দিচ্ছে। তুমি চিন্তা করতেই আসো অ্যান্ড এই যে চিন্তার লুপের ভিতর তুমি একবার ঢুকে গেলা, তুমি কিন্তু আর বেরোচ্ছ না। এবং খেয়াল করে দেখবা এটা সবচেয়ে বেশি হয় ঘুমানোর আগে তুমি যখন তখন তোমার একটা চিন্তা করতে ভালো লাগে, তোমার মনে হয় যে একটা বিষয় নিয়ে চিন্তা করি, আর তোমার সবচেয়ে পছন্দের বিষয়টা নিয়েই তুমি চিন্তা করবা, তোমার সবচেয়ে কাছের বিষয়টা নিয়েই তুমি চিন্তা করবা। আর যখন ওই সবচেয়ে কাছের বিষয়টা নিয়ে চিন্তা শুরু করবা তখন দেখবা লুপের ভিতরে ফাঁসতেই আসো, আর আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে এবং তোমার সময় নষ্ট হয়ে যাওয়ার পর তুমি নিজেকে অনেক বেশি এক্সস্টেড ফিল করতেছো, টায়ার্ড ফিল করতেছো। তুমি খেয়াল করতেছো তোমার ব্রেনের সেলগুলা অনেক বেশি পরিমাণ লাফালাফি করছে, তুমি মাথাটা আর বালিশের উপর রাখতে পারতেছো না। আমার সাথে এগুলো হয়েছে, একদম প্র্যাকটিক্যাল লাইফে এরকম চিন্তা ভাবনা হয়েছে। শুধু যে এইগুলা নিয়ে না, এমন হয়েছে যে ধরো তোমার পছন্দের একজন মানুষ, তাকে তুমি ফোন দিছো, সো তার ফোনটা ধরা উচিত ছিল কিন্তু সে ফোনটা ধরে নাই। সো যেহেতু ফোন ধরে নাই, তুমি চিন্তা করা শুরু করছো যে ফোন ধরলো না, ফোন কেন ধরবে না? আমি কি ওর কাছে ইম্পর্টেন্ট না? আমার ফোনটা ধরা উচিত, ও কি অন্য কিছু করতেছে? এইভাবে তুমি চিন্তার লুপে আস্তে আস্তে ফাঁসতে আসো। কি চিন্তা হয় এগুলো নিয়ে না বলি, তোমাদের সবার জীবনে হয়, সো তোমরা জানো জিনিসটা। এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর, হিউম্যান মানে মানুষের জীবনে এগুলো কমন। সো আমার হইলে তোমারও হচ্ছে, আরও মানুষেরও হচ্ছে, কমন জিনিসপত্র সবার জন্যই ঠিকঠাক একই রকম। এখন আমি এই জায়গা থেকে বেরোইছি কিভাবে, বেরোনোর জার্নিতে আমি না একটা প্যাটার্ন খেয়াল করছি। প্যাটার্নটা হচ্ছে, প্রথমত তোমার একটা জিনিস থাকবে যেটা তোমার নিড, তোমার দরকার। সো প্রথমে তুমি ওই জিনিসটা জাস্ট দেখবা, তোমার ওইটার প্রতি একটা দরকার ফিল হবে, তারপর আস্তে আস্তে ওই দরকারটা, নিডটা তোমার ডিজায়ার তৈরি হয়ে যাবে,
আকাঙ্ক্ষা, মানে ওটা তোমার পেতেই হবে, না পেলে তোমার জীবন নাই, শেষ, এরকম চিন্তা ভাবনা শুরু হবে। সো যখন ওই নিডটা বা তুমি একটা গোল ফিক্স করছো, ওই গোলটা তোমার ডিজায়ারে পরিণত হয়, তখন ওই ডিজায়ারের সাথে না তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হতে শুরু করে, ইমোশনালি তুমি কানেক্ট হতে শুরু করো, এবং ওই ইমোশনাল কানেকশন আস্তে 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 ডালপালা বাড়াইতে অনেকগুলা জিনিসের সাথে দেখবা যে তোমার একটা ইমাজিনেশন আসে, আচ্ছা এইটা হলে এটা হবে, এবং এগুলো চিন্তা করতে আমাদের ভালো লাগে, আমরা এটা অনেক ভালো ফিল করি যে আচ্ছা এটার সাথে এটা। এবার এই যে তুমি ডিজায়ার একটা স্টেজ তৈরি করলা, যেটাকে তুমি আকাঙ্ক্ষা তৈরি করলা, ঠিক এর পরবর্তী স্টেজে তুমি ঠিক যখনই ডালপালা বুনতে একদম পিক লেভেলে যাবা, এই পিক লেভেলের ঠিক পরবর্তী স্টেজে তোমার আসবে কি জানো? ফেয়ার, ভয় পাওয়া শুরু হবে। আচ্ছা যদি আমি এটা অর্জন করতে ব্যর্থ হই, তাহলে তো আমি এটা পাবো না, তাহলে আমার জীবনে এটা হবে না, তাহলে অমুক মানুষ এটা বলবে, তাহলে এটা থেকে এটা হবে। সো এখন পরবর্তী স্টেজে তুমি ফেয়ারের লুপে আসা শুরু করলা, যেই ফেয়ারের লুপে আসা শুরু করলা তোমার এনার্জি এখন কমতে শুরু করলো, আগে কিন্তু পজিটিভ এনার্জি যাচ্ছিল, এখন এনার্জি কমতে শুরু করলো। এই যে এনার্জি কমতে শুরু করলো, এনার্জি যত কমবে তোমার মেন্টাল স্টিমুলেশন তত বাড়বে, যত এনার্জি কমবে তুমি তত ওভার থিঙ্কিং শুরু করবা, যত এনার্জি করবে তত তুমি ওভার থিঙ্কিং শুরু করবা। এবং এই প্রবলেমটাই সবচেয়ে বড় যেই নেগেটিভ ফ্যাক্টর, সেটা হচ্ছে তুমি শুধুমাত্র রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা করো। আমি নিজে এটা দেখছি যে আমি খালি রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা করি যে আমার রেজাল্ট কি হবে, রেজাল্টের ফলে আমার জীবনে কি কি পরিবর্তন আসবে, রেজাল্ট কি হবে। ফলে রেজাল্টে এত বেশি ফোকাস চলে আসে যে প্রেজেন্ট মোমেন্টে আমার আর ফোকাস নাই, প্রেজেন্ট মোমেন্টে আমার কি কি করা উচিত, প্রেজেন্ট মোমেন্টে আমার কোন কোন বিষয়গুলোতে কারেক্ট করা উচিত, এগুলোতে আর একদমই ফোকাস নাই। সো আমার ভিতরে কামনেস নাই, আমি কিভাবে প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করব, কিভাবে আমার এখন যেই পাথটাতে আমি যাচ্ছি এই পাথটাতে ফোকাস করব। এই যে পাথটাকে বলা হচ্ছে প্রসেস। ধরো তুমি একটা জায়গা থেকে জার্নি শুরু করলা, একটা জায়গাতে পৌঁছাইতে চাচ্ছ, সো জার্নি শুরু করে পৌঁছানোটা, গন্তব্যটা হচ্ছে তোমার রেজাল্ট, বাট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রত্যেকটা সিঁড়ি তো তোমাকে বেয়ে বেয়ে ওঠা লাগবে, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু পাথ বা প্রসেস। সো প্রসেসে যদি কোথাও তুমি ভুল করো তাহলে ফাইনাল রেজাল্টে তার ইফেক্ট আছে, প্রসেসে যদি কোথাও তুমি কম করো ফাইনাল রেজাল্টে তার ইফেক্ট আছে, প্রসেসে যদি তুমি বেশি ইফোর্ট দাও, প্রসেসে তুমি যদি আরও বেশি ভালো করো, তাহলে ফাইনাল রেজাল্টে যে তার ইফেক্ট আছে এবং ফাইনাল রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি যখন এই ব্যাপারগুলো আন্ডারস্ট্যান্ড করলাম, বুঝতে পারলাম যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেম হচ্ছে আমি ডিজায়ার অ্যান্ড ফেয়ার এই দুইটা লুপে ফেসে যে আমি ফাইনাল রেজাল্টে ফোকাস করতেছি, আমার প্রসেসটা ঠিক নেই। তাহলে এই প্রবলেমটা সলিউশন কি? তারপরে আমি আস্তে আস্তে এই ওভার থিঙ্কিং থেকে বেরোনোর জন্য নিজেকে বোঝানো শুরু করলাম যে আমার গোল ফিক্স, আমার ডিজায়ার ফিক্স। সো ফিক্স ডিজায়ার নিয়ে আমি সবচেয়ে লিস্ট চিন্তা করব, সবচেয়ে কম চিন্তা করব। তাহলে আমি চিন্তা কি নিয়ে করব? চিন্তা করব ছোট ছোট টার্গেট নিয়ে, বড় টার্গেট নিয়ে আর চিন্তা করব না। ছোট ছোট টার্গেট কি? ছোট ছোট টার্গেট হচ্ছে আজকে কি পরিমাণ পড়াশোনা করতে হবে, আজকে আমার কি কি কাজ আছে, আজকে আমাকে কি কি কাজ কারেক্ট করতে হবে, এইগুলাতে আমি আমার 100% দিতে পারতেছি কিনা, আমি 100%-এর উপরে যে এইগুলাতে ফোকাস করতে পারতেছি কিনা। যদি আমি এগুলাকে 100%-এর উপরে যে বিট করতে পারি, এগুলোতে 100%-এর উপরে যে ফোকাস করতে পারি, প্রত্যেকটা কাজ আমি যদি কারেক্টলি করতে আগাইতে পারি, দ্যাট মিনস আমার পাথটা ঠিক আছে। সো ওই যে পাথটা ঠিক করার জন্য আমি অল্প করে প্রতিদিনের যে ফোকাস সেইটাতে ফোকাস করতেছি, তখন দেখা যায় যে ফাইনালি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর যখন আমার জার্নিটা ভালো যায়, ভিতরে একটা কনফিডেন্স আসা শুরু হয় যে না আমার দ্বারা হবে, মনে হচ্ছে হয়ে যাবে, কিছু একটা হবে। এই যে কনফিডেন্সটা আসে না, এই কনফিডেন্সটার কারণে তখন আমাদের ফাইনালি ওভার থিঙ্কিং এর লুপটা থেকে বের হয়ে আসাটা কিছুটা ইজি হয়। আরেকটা জিনিস খেয়াল করলে দেখবা, আমি যখন গল্পগুলা বলছি, বলার আগে আমি কিন্তু বলছি যে একটা ওয়ার্ড থাকে, একটা জিনিস থাকে যেটার সাথে তুমি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাও। ওই যে একটা ওয়ার্ড, এইটা হচ্ছে কিন্তু একটা স্টিমুলেটর।
একটা ফ্যাক্টর যেটা শোনার সাথে সাথে তোমার স্টিমুলেশন বেড়ে যায় এবং তোমার ভয় লাগা শুরু হয়, তোমার চিন্তা শুরু হয় এবং আস্তে আস্তে ওইটা থেকে সমস্ত চিন্তার উদ্ভব হয়। এটা অনেকটা লুপের মতো এবং ট্রির মতো, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে ছয়টা। নিজের থটকে তুমি যদি একটু ম্যাপিং করো, দেখবা একটা জায়গা থেকে আস্তে আস্তে বাড়তে 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 অনেক বড় বিশাল জাল তৈরি হয়। সো ওই যে স্টিমুলেটর ফার্স্ট যে ফ্যাক্টর, ওইটাকে তুমি যদি দমায় ফেলতে পারো, ওইটাকে তুমি যদি তোমার লাইফে কমায় আনতে পারো, তাহলে দেখবা যে স্টিমুলেটরটাই আর কাজ করতেছে না, তখন এই লুপটা আর বেড়ে উঠতেছে না। সো স্টিমুলেটরটা কাজ না করার জন্য আমাদের কি করা উচিত? একদম প্র্যাকটিক্যাল কথা হচ্ছে যে যেই সমস্ত জিনিসগুলো আমাকে স্টিমুলেট করে ওগুলা থেকে দূরে থাকা উচিত। যেমন ধরো, যদি তোমাকে এরকম বুয়েটের স্বপ্ন স্টিমুলেট করে, অনেক বেশি স্টিমুলেট করে, ওটা তোমাকে ওভার থিঙ্কিং এর লুপে নিয়ে যায়, তাহলে কখনোই আমার মতে যে টেবিলের সামনে বুয়েট লিখে রাখা উচিত না। ঠিক আছে, বুয়েটকে ভিতরে ধারণ করো, না তোমাকে বুয়েটে চান্স পেতে হবে। আমি বুয়েট বুয়েট বারবার বলতেছি বলে এই না যে এখন আমি বুয়েটকে প্রমোট করে একদম ইয়া করতেছি, বাট জাস্ট যেহেতু এইগুলা নিয়েই আমি যাদের সাথে ডিল করি, আমি যাদের জন্য কন্টেন্ট বানাই, তারা যেহেতু এইগুলা নিয়েই সবচেয়ে বেশি চিন্তা করে এবং তাদের এটাই ইমোশনাল ফ্যাক্টরটা, এই জন্য আমি এই উদাহরণটা দিচ্ছি আর কি। জিনিসটাকে নর্মালি নিও, এমন না যে এইটাই একমাত্র উদাহরণ। তো ওই যে ফ্যাক্টরটা, ওই ফ্যাক্টরটা আমার মতে তাহলে যেহেতু তোমাকে লুপের ভিতর ফাঁসাই দিচ্ছে, সেহেতু ওই জায়গাতে ওই ওয়ার্ডটার থেকে একটু দূরে থাকা উচিত। খেয়াল করে দেখবা যে বুয়েটের টপ 100-এ আসে, টপ 200-এ আসে, যে টপ 500-এ আসে, যে টপ করে তাদের টেবিলের সামনে বুয়েট লেখা থাকে না, তারা ভিতরে ধারণ করে জিনিসটা, যে না আমি এই জিনিসটা চাই, সো এই জন্য আমার পরিশ্রমটা ঠিক করতে হবে। সো সবসময় প্রসেসটাতে ফোকাস যদি করতে হয়, তাহলে ওই স্টিমুলেটরগুলোকে একটু সাইড করতে হবে, অ্যাসাইড করতে হবে। ঠিক আছে, স্টিমুলেটরগুলোকে অ্যাসাইড করতে হবে। এবার আসি একটু পার্সোনাল লেভেলে ওভার থিঙ্কিং নিয়ে তুমি কিভাবে ডিল করতে পারো। পার্সোনাল লেভেল ওভার থিঙ্কিং মানে ধরো ওই যে একটা উদাহরণ দিচ্ছিলাম যে একজন মানুষ তোমার ফোন ধরেনি, তো সেই জন্য তুমি তাকে দোষারোপ করা শুরু করলে এবং তুমি নিজের কাছে খুব লো ফিল করা শুরু করলে এবং তুমি তাকে ব্লেম করে করে ওভার থিঙ্কিং এর একটা জগতে চলে গেলা। সো এই জায়গাতে এসে প্র্যাকটিক্যাল রিজনিং বলে একটা টার্ম খুবই কাজে দেয়। প্র্যাকটিক্যাল রিজনিং মানে হচ্ছে যে অন্যকে দোষ না দিয়ে তার সিচুয়েশনকে বোঝার চেষ্টা করা। অন্যকে দোষ দেওয়ার দরকার নেই, জাস্ট সিচুয়েশনকে বোঝার চেষ্টা করো। কিভাবে? দেখো, তুমি একজন মানুষকে ফোন দিছো, সে ফোন ধরেনি, এমন হতে পারে সে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে এখন আটকে আছে। সে হয়তো তার লাইফে এমন একটা জীবন মরণ সিচুয়েশনে আছে যে সিচুয়েশনে ফোন ধরার কোনো উপায় নেই। সে হয়তো এমন একটা পরিস্থিতিতে আছে যেই পরিস্থিতিতে তোমার সাথে এখন কথা বলতে পারবে না। সো তুমি নিজেকে বলো যে আচ্ছা, হয়তো সে একটা বাজে সিচুয়েশনে আছে, পরবর্তীতে সে আমাকে ফোন ব্যাক করবে, বা পরবর্তীতে আমি তার সাথে আরেকবার কমিউনিকেট করার ট্রাই করব। সো তুমি তাকে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখলা। এই যে পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখলা, এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে সাহায্য করবে যে না ঠিক আছে, সেই মানুষটা তার মতো আছে, সে একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ, তাকে আমার বোঝা উচিত। এই যে একটা থিঙ্কিং, অন্য মানুষকে ব্লেম না করে তাকে একটা আন্ডারস্ট্যান্ড করার মানসিকতা, এটা তোমাকে ওভার থিঙ্কিং থেকে একটু হলেও মুক্তি দিবে। এটা হচ্ছে পার্সোনাল লেভেল ওভার থিঙ্কিং। আরও অনেক লেয়ার আছে, অনেক লেয়ারে ব্যাখ্যা করা যায়, বাট আমার যেহেতু অডিয়েন্স হচ্ছে জেনারেলাইজড অডিয়েন্স না, সবাই অ্যাডমিশন ক্যান্ডিডেট, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যার কারণে আমি পার্সোনালাইজড এই ধরনের থটস যেগুলো আমার 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 পার্সোনাল লাইফে অনেক বেশি অ্যাপ্লিকেবল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না, ওই ধরনের কন্টেন্ট বানায়ও না। আমি চিন্তা করছি যে একটা আলাদা চ্যানেল বানানো যায় কিনা, যেগুলোতে আমি আমার সমস্ত থটসগুলো শেয়ার করতে পারবো। এবং আমি অনেক চিন্তাশীল একজন মানুষ, অনেক চিন্তা করি, সব বিষয় নিয়ে চিন্তা করি এবং ওই চিন্তাগুলোকে লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করি। তো আই গেস আমার ইন ফিউচার এরকম একটা চ্যানেল খোলা উচিত। এবং আমি এই ভিডিওটা একদম ফ্র্যাঙ্কলি বানালাম, এজন্য বললাম যে এটা খুব পছন্দের এবং কাছের একটা ভিডিও হবে হয়তো ইন ফিউচার আমার। সো হয়তো তোমরা বুঝতে পারছো যে আসলে কোন কোন পয়েন্টগুলা তোমাকে এই লুপে ফাঁসিয়ে দেয়, কোন কোন পয়েন্টগুলার কারণে তুমি আসলে খুব বেশি ওভার থিঙ্কিং করা শুরু করো। সো লাইফে রিল্যাক্স হওয়ার একমাত্র ওয়ে, তুমি হচ্ছে যে প্রসেসে ফোকাস করবা, পাতে ফোকাস করবা, ফাইনাল রেজাল্টে ফোকাস করবা না, ফাইনাল ডেস্টিনেশনে ফোকাস করবা না। ফাইনাল ডেস্টিনেশন তোমার ভিতরে ধারণ করবা, কাম অ্যান্ড কোয়াইট। ঠিক আছে, অ্যান্ড রেজাল্টের পরে তোমার লাইফে কি কি পরিবর্তন আসবে সেগুলা নিয়ে যত বেশি
তুমি চিন্তা করবা তত বেশি স্টিমুলেশন আসবে, আর যত বেশি স্টিমুলেশন আসবে তত বেশি দেখবা যে তোমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সো ফোকাস করো প্রেজেন্ট মোমেন্টে। আরও অনেক ওয়ে আছে ওভার থিঙ্কিং থেকে মুক্ত থাকার। যখন অনেক বেশি ওভার থিঙ্কিং হয় তখন হচ্ছে মেডিটেশন করা যায়, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা যায়, নামাজ পড়া যায়। পাশাপাশি হচ্ছে ধরো কাছের মানুষ যারা আছে, আব্বু আম্মু, ভাইয়া, আপু, বা হচ্ছে যে প্রিয় কোনো মানুষ, তাদের সাথে 8-10 মিনিট রিল্যাক্সে কথা বলা যায়, মনের ভাব প্রকাশ করা যায়। এগুলা করলে আসলে ওভার থিঙ্কিং থেকে একটা রিলিফ আসে। বাট প্র্যাকটিক্যাল ওয়ে এবং সবচেয়ে সাস্টেনেবল ওয়ে হচ্ছে নিজেকে কাম করা অ্যান্ড প্রসেসে ফোকাস করা। সো আশা করি এই থিঙ্কিং অ্যান্ড থটসগুলা তোমাকে হেল্প করবে। যদি হেল্প করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো অ্যান্ড এই ভিডিওটা তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।